মাসুদ রানা বই আবার ষড়যন্ত্র। এক। বিসিআই হেড অফিস, ঢাকা। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রাহাত খান দেশে নেই। জরুরি এক সেমিনারে যোগ দিতে সপ্তাহখানেকের জন্যে লন্ডন গেছেন। তাই সব কিছুতেই ঢিলেঢালা ভাব। 1.5 মাস পর দেশে ফিরে বুড়ো নেই দেখে মনটা খারাপ হয়ে গেল মাসুদ রানার। অবশ্য একটু পর নিজের অফিস রুমে পা রাখতেই সে ভাবনা দূর হয়ে গেল। খুশি হয়ে উঠল মনটা। মাস দেড়েক পর দেশে ফিরেছে। খুশির সেটা একটা কারণ। অন্যটা হচ্ছে ওর রুমের একদম ঝকঝকে নতুন চেহারা। ওর অনুপস্থিতিতে একদম নতুন করে সাজানো হয়েছে কামরাটা। পুরানোগুলো সব সরিয়ে নতুন আমদানি করা হয়েছে প্রতিটা ফার্নিচার। দেয়ালের রং, ডেস্ক, চেয়ার, কার্পেট, কার্টেন, ক্লক স্ট্যান্ড, টেলিফোন, ইন্টারকম সেট, ফ্লাওয়ার ভাস, পেন স্ট্যান্ড, ডেস্ক ক্যালেন্ডার, অ্যাপয়েন্টমেন্ট ডায়েরি, সিলিং ফ্যান, এয়ার কুলার, সব। এমনকি এয়ার ফ্রেশনারের গন্ধটাও নতুন। তার সাথে যোগ হয়েছে ভাসে সাজানো একগোছা তাজা ফুলের মিষ্টি গন্ধ। সব মিলিয়ে অফিস রুমটাকে নববধূর মতো মোহনীয় লাগলো ওর। সবচেয়ে বেশি যেটা চোখে পড়ল সেটা হলো জিনিসগুলোর রং। প্রত্যেকটা ওর পছন্দের রং, হালকা মিষ্টি। ওকে অভিভূতের মতো দাঁড়িয়ে থাকতে দেখে মুখ টিপে হাসলো ওর সুন্দরী পিয়ে। বসের সম্মানে সেও আজ মনের মতো করে সেজেছে। খুব করে কাশলো সে পিছন থেকে। কেমন হয়েছে রানা? অপূর্ব, দারুণ, চমৎকার, সুন্দর, ফার্স্ট ক্লাস, বলল ও। হাসলো মেয়েটা। বাবা, এত কিছু! মাথা দোলালো রানা। আরও বলতে চেয়েছিলাম, কিন্তু একটা খুঁত রয়ে গেছে দেখে বললাম না। খুঁত কোথায়? এই যে। গম্ভীর হলো ও। এমন একটা সুবর্ণ সুযোগ পেয়েও মিস করেছে বুড়ো। তোমার মতো এক শাকচুন্নিকে সেই যে আমার ঘাড়ে চাপিয়ে রেখেছে। ফোঁস করে উঠল মেয়েটা। কি? আমি শাকচুন্নি? আর তুমি? তুমি তাহলে কি? আমি? নিরীহ ভঙ্গিতে শ্রাগ করল ও। কি আবার, যা ছিলাম তাই, মামদো। খিলখিল করে হেসে উঠল পিয়ে। সামলে নিয়ে বলল, যাক, তাহলে পছন্দ হয়েছে তোমাকে? হ্যাঁ, সে তো কবেই। ধ্যাত, আসতে না আসতেই শুরু হয়ে গেল। দুগালে লাল আভা ফুটল তার। দরজায় নখের শব্দে ওর সামনে থেকে পালিয়ে বাঁচল। এক মুহূর্ত পর ভেতরে পা রাখল সোহেল আহমেদ, সংস্থার চিফ অ্যাডমিনিস্ট্রেটর ও রানার ঘনিষ্ঠ বন্ধু। দোকান পর্যন্ত বিস্তৃত হাসি নিয়ে এগিয়ে এসে এক হাতে রানাকে জড়িয়ে ধরল সে। কেমন আছিস দোস্ত? ও জড়িয়ে ধরল সোহেলকে। ভালো, তুই? এই চলছে আর কি। বাহ, তুই দেখছি অনেক হ্যান্ডসাম হয়ে উঠেছিস আগের চেয়ে। ফুলচন্দন পড়ুক তোর মুখে, কিন্তু আর নজর দিস নে। আয়, ক্যান্টিনে গিয়ে আড্ডা মারা যাক কিছুক্ষণ। তার চেয়ে এখানেই বসি, আয়। তোকে দেখলেই ভিড় করে আসবে সবাই, কথা বলা যাবে না। মুখোমুখি বসলো দু বন্ধু। চেয়ার ঘুরিয়ে ফিরিয়ে ব্যাক টিল্ট করে পরখ করল রানা। দারুণ। হঠাৎ এই পরিবর্তন কী জন্যে দোস্ত? কেন আবার? জমদূতের ইচ্ছে হলো, করিয়ে দিলাম, সোহেল বলল। কি দেখে ইচ্ছে হলো? শ্রাগ করল ও। একদিন করার কিছু না পেয়ে অফিস মেইনটেন্যান্স ফাইল চেয়ে পাঠালো। দেখে ঠেকে বলল, রানার রুমটা গত 3 বছর একই রকম আছে, সব বদলে দাও। অফিস রুমে মাঝে মধ্যে চেঞ্জ দরকার, তাতে সব কিছু যেমন ফ্রেশ হয় তেমন মনটাও ভালো থাকে। ব্যাস, লাখ দেড়েক গেল খসে।
চারদিকে তাকালো রানা, কৃতজ্ঞ বোধ করলো রাহাত খানের প্রতি। খুঁটিনাটি কিছুই চোখ এড়ায় না তার। কিন্তু এত সব আমার পছন্দের রঙের সাথে মিলিয়ে কে করলো? বিস্ময় ফুটলো ওর চেহারায়। সে ক্রেডিট তুই তোর একমাত্র দুলাভাইকে দিতে পারিস, গম্ভীর হয়ে বলল সোহেল। তোর বোনের কিছুই যেমন গোপন নেই আমার কাছে, তেমনি তোরও কিছু অজানা নেই। নীরবে হাসলো রানা। থ্যাঙ্কস দোস্ত। প্রথমটা না হলেও পরেরটা যে বন্যে বন্যে সত্যি তার প্রমাণ হয়ে গেছে। তুই পাস, একজনের মধ্যে ফার্স্ট হয়েছিস। ব্যাস, এতেই খালাস? চোখ কোচকালো সোহেল। তোর জন্য এত করলাম, বিনিময়ে এক কাপ কফি তো অন্তত পেতে পারি। তা পারিস, কিন্তু বাঙালির তো আবার স্বভাব খারাপ, বসতে পেলে শুতে চায়। সেরকম তুইও হয়তো কফির পর সিগারেট চেয়ে বসবি। ওটা কিন্তু দিতে পারবো না, সিগারেট ছেড়ে দিয়েছি আমি। অকৃত্রিম বিস্ময়ে চোখ কপালে উঠল সোহেলের। সিগারেট সিগারেট ছেড়ে দিয়েছিস তুই? ও সিরিয়াস? হ্যাঁ বিলকুল। ঠিক আছে, ওটা না হয় গাঁটের পয়সায় কিনেই খাবো। কফি তো খাওয়াবি। একটু পর কফি এলো নতুন সেটে। কাপ রাখার ফাঁকে ওদের দুজনের চেহারা সুরত ঠিকঠাক আছে কিনা আর চোখে দেখে নিল পিয়ে মেয়েটা। যুদ্ধ বিগ্রহের কোনো লক্ষণ নেই দেখে একটু অবাকই হলো। এই দুই শ্রীমান এক হয়েছে অথচ মারপিট হয়নি, ভাবাই যায় না। রীতিমতো অকল্পনীয় ব্যাপার। সম্ভবত আজই ভাঙা হলো রেকর্ডটা। মেয়েটা বেরিয়ে যেতে একটু একটু করে গম্ভীর হয়ে উঠল সোহেল। দুই চুমুক দিয়ে বলল, তোর সাথে জরুরি একটা কথা ছিল রানা। সঙ্গে সঙ্গে সিরিয়াস হলো ও। অফিসিয়াল কিছু? বুঝতে পারছি না, হতে পারে নাও হতে পারে, তবে হওয়ার সম্ভাবনাই বেশি। বস নেই যখন তোর পরামর্শ দরকার। বল কি হয়েছে? ইন্দিরা রোডে তোর এক বন্ধু থাকতো না মিতু? ৭১-এ তোর সঙ্গে একই সেক্টরে যুদ্ধ করেছিল। ভুরু কুচকে উঠল ওর। হ্যাঁ কেন? ওর ছোট একটা বোন আছে ইতি নামে। অনেক আগে একবার ওকে দেখেছিলাম। দুই বোন ছিল আসলে, সাথী ইতি। মিতু মুক্তিযুদ্ধে যোগ দেওয়ায় ওদের পাড়ার শান্তি কমিটি হুমকি দিয়েছিল, তাই ভয়ে ভারতে পালিয়ে গিয়েছিল ওদের ফ্যামিলি। ওখানে শরণার্থী শিবিরে কলেরায় মারা যায় সাথী। ইতি তখন খুব ছোট ছিল। কিন্তু হঠাৎ ওদের কথা কেন? বলছি, ওদের পরিবারের বর্তমান অবস্থা জানিস কিছু? না, মাথা নাড়ল রানা। ৮৭-তে মিতুল লিভার ক্যান্সারে মারা যাওয়ার পর কয়েকবার গিয়েছিলাম ওদের বাড়িতে, তারপর আর যাওয়ার সময় হয়নি। মিতুর মারা যাওয়ার খবর পেয়ে তো তোকে নিয়েই গিয়েছিলাম। মাথা দোলালো সোহেল। সেজন্যই তো ইতিকে চিনতে পেরেছি। ওর সাথে দেখা হয়েছে তোর? কোথায়? ওয়ারিতে। খবর ভালো তো ওদের? ঝুঁকে বসলো ও। না ভালো না। খুলে বল। ৫ দিন আগে। নড়ে চড়ে বসলো সোহেল। ওয়ারিতে দেখা হলো মেয়েটার সাথে। তার আগের ৩টে দিন আমাকে ফলো করছিল ও। বলিস কি? কেন? জরুরি কিছু বলার ছিল তাই। কথাগুলো আসলে তোকেই বলতে চাইছিল ইতি। বিস্মিত হলো ও। এমন কি কথা? ওর কাছে তোর দেয়া ন্যাশনাল ট্রেডিং এজেন্সির কার্ড ছিল। ওটার প্রত্যেকটা নাম্বারে তোর সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু নাম্বার চেঞ্জ হয়ে যাওয়ায় পারেনি। আশ্চর্য। ফোন নাম্বার না হয় বদলেছে, অফিস তো আর বদলায়নি। সরাসরি চলে আসেনি কেন? ভয়ে আসেনি। ওর ধারণা ওকে ফলো করা হচ্ছে। মানে কে ওকে ফলো করে? বিস্ময় উত্তরোত্তর বাড়ছে রানার। ভুরু কুচকে উঠল সোহেলের। আগে শুনে নে। পরপর ৩ দিন অফিস ছুটির পর তোর দেখা পাওয়ার আশায় রাস্তার ওপারে অপেক্ষা করেছে ইতি। ২-৩ ঘন্টা করে। তোকে না পেয়ে আমার জন্য অপেক্ষা করেছে, তাও ৩ দিন। ধরতে পারেনি। অফিসের পর হয় ক্লাবে, নয়তো কোনো পার্টিতে গিয়েছি আমি। সেসব জায়গায় দেখা করার সাহস পাইনি।
আচ্ছা। সেদিন অফিস থেকে বেরিয়ে আগে একটা কাজে ওয়ারি গিয়েছিলাম, কাজ সেরে ফিরব, গাড়িতে উঠেছি। এই সময় হঠাৎ কোত্থেকে এসে আমার পাশে উঠে বসলো, বোরখা পরা। আমি তো আপদ ভেবে তখনই বের করে দিতে যাচ্ছিলাম, তখন তাড়াতাড়ি নিজের পরিচয় দিল। এত রাগ ঢাকের কারণ? আরও ঝুঁকে বসলো রানা। বনানীতে নামকরা এক প্রাইভেট ফার্মে চাকরি করে ইতি, চিফ অ্যাকাউন্টেন্ট। বেতন ভালোই পায় মনে হলো, 6 বছর ধরে চাকরি করছে। কিন্তু কোম্পানির ইদানিংকার কিছু কিছু ব্যাপারে খুব সন্দেহ ঢুকেছে ওর মনে। ইতির সন্দেহ ফার্মের মালিক দেশবিরোধী কোনো কিছুর সাথে জড়িত। এসব নিয়ে ও তোর সাথে কথা বলতে চায়। চোখ বুজে কিছুক্ষণ ভাবলো রানা। নাম কি ইতির বছের? আলহাজ মাওলানা মোহাম্মদ কিরামতুল্লাহ। প্রথম শব্দটা হলকুম থেকে উচ্চারণ করলো সোহেল, বাকিটা রসিয়ে রসিয়ে। মানিব্যাগ থেকে একটা দামি ভিজিটিং কার্ড বের করে বাড়িয়ে দিল। ইতির কার্ড, তবে অফিসের নাম্বারে যোগাযোগ করা যাবে না, সমস্যা হতে পারে। ওটায় চোখ বোলালো রানা। লেখা আছে তাসমিন সুলতানা, চিফ এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্টস, গ্লোবাল ইন্টারন্যাশনাল, 9ম ফ্লোর, কেকে ভবন, 3774 এ, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা। কোম্পানির কাজের ধরন সম্পর্কে বলা আছে এক্সপোর্টার্স, ইম্পোর্টার্স, কমিশন এজেন্টস ইত্যাদি। ওরা ভালো নেই। কেন বললি? ওর বাবা 7 বছর থেকে পঙ্গু, প্যারালিসিস। বড় চাকরি করতেন, টাকা পয়সাও কম পাননি অফিস থেকে, পেনশনও বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু তার এক ভাগ্নে ব্যবসা করার নামে প্রায় সব টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে দেশ ছেড়ে। এখন বাড়ির একটা অংশ ভাড়া দিয়েছেন। ভাড়ার টাকা আর ইতির বেতনের টাকায় চলে সংসার। তোর গতকাল দেশে ফেরার কথা, ইতিকে তা জানিয়ে দিয়েছি আমি। ও আজ অপেক্ষায় থাকবে। কার্ডটার উল্টো দিকে একটা ফোন নাম্বার আছে। ওই নাম্বারে ঠিক রাত 8টায় ফোন করলে ইতি ধরবে। ওর এক বান্ধবীর ফোন ওটা। আরেক দফা কফি খেয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো সোহেল। ওর থেকে একটা নিয়ে যেন খেয়াল নেই এমনভাবে ঠেলে দিল রানার দিকে। তুলে নিল ও প্যাকেটটা, খুলে তাজ্জব হয়ে গেল। একেবারে 19টা সিগারেট। চট করে সোহেলকে দেখে নিল। খেয়াল না করার ভান করলো সোহেল। মনে মনে হাসলো রানা। একটা ধরিয়ে বাকিগুলো সহ প্যাকেট ফিরিয়ে দিল। চোখ বড় বড় করে তাকালো সোহেল। কিরে শালা, তুই না সিগারেট ছেড়ে দিয়েছিস? দিয়েছিলামই তো, নির্বিকার চেহারায় বলল ও। কিন্তু তুই যে টেনশনের খবর শোনালি, তাতে আবার না ধরে পারলাম না। হো হো করে হেসে উঠল সোহেল। কিন্তু দোস্ত, আস্ত প্যাকেট হাতে পেয়েও ফিরিয়ে দেওয়ার মতো ভদ্র কবে থেকে হয়েছিস তুই বলতো? আগে তুই বল, আস্ত প্যাকেট আমার হাতে তুলে দেওয়ার মতো বুকের পাটাই বা কবে হলো তোর? এবার একযোগে গলা ছেড়ে হেসে উঠল দুই বন্ধু। একটু পর উঠে পড়ল সোহেল। দিনটা পত্রপত্রিকা পড়ে আর এর ওর রুমে হানা দিয়ে গল্প করে কাটালো রানা। বিকেলে একটু তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বেশ কিছুদিন বাইরে থাকার কারণে ব্যক্তিগত ছোটোখাটো বেশ অনেক কাজ জমে আছে, সেগুলো যতটা সম্ভব সেরে ফেলতে হবে। আবার যদি ব্যস্ত হয়ে পড়তে হয় তাহলে সময় পাওয়া যাবে না। ঠিক 8টায় নির্দিষ্ট নাম্বারে ফোন করল ও। একবার রিং হতেই সাড়া দিল ইতি। হ্যালো রানা। ওহ, দম আটকে গেল মেয়েটার। 2-4 কথায় কাজ ছাড়ল রানা। রিসিভার রেখে সিগারেটের প্যাকেটের জন্যে হাত বাড়ালো। ভুরু জোড়া কুঁচকে উঠেছে আপনি। বুঝে ফেলেছে ব্যাপারটা, যাই হোক হালকা নয়। মেয়েটাকে যথেষ্ট উত্তেজিত মনে হয়েছে গলা শুনে, এবং ভীত। ব্যাপারটা কি নিয়ে হতে পারে ভাবতে গিয়ে ব্যর্থ হলো রানা। অনেক কিছু নিয়েই হতে পারে, এই বলে নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখল।
ভোরে উঠে বাগানের পরিচর্যা করতে হবে বলে শুয়ে পড়ল তাড়াতাড়ি। পরদিন রাত 8:10, সেগুনবাগিচার এক চাইনিজ রেস্টুরেন্ট। এ সময় এলাকাটা বেশ নিরিবিলি থাকে বলে ডিনারের জন্য এদের এখানে টেবিল বুক করে রেখেছিল রানা। ও পৌঁছেছে ঠিক 8টায়। ইতি এলো মিনিট 10 পরে। বেশ কয়েক বছর পর দেখা, তবু ওকে চিনতে একটুও কষ্ট হলো না রানার। বাঙালি মেয়েদের তুলনায় একটু বেশিই লম্বা, 5 ফুট 5। মুখটা সামান্য লম্বাটে, খাড়া নাক, বড় বড় চোখ, মনের রং কুচকুচে কালো, মাথায় ঘন কালো চুল, আলোয় চিকচিক করছে। সব মিলিয়ে ভারী মিষ্টি চেহারা। সাধারণ সাদা সালোয়ার, প্রিন্টের চুড়িদার কুর্তা ও সাদা ওড়না পরে আছে ইতি। ওড়না নিয়ে নিজেকে যথাসম্ভব ঢেকে রেখেছে, বিন্দুমাত্র মেকআপ নেয়নি, তবু অসাধারণ লাগছে দেখতে। অন্য গ্রাহকদের চাপা কণ্ঠের আলোচনায় ছেদ পড়ল কিছু সময়ের জন্যে। ঘাড় ঘুরিয়ে একবার করে তাকালো সবাই। ওয়েটার প্রস্তুত ছিল। ইতিকে রানার টেবিলে পৌঁছে দিয়ে ব্যস্ত হয়ে পড়ল ডিনার সার্ভ করতে। অন্যদের ছেদ পড়া আলোচনা আবার শুরু হলো। খাওয়ার ফাঁকে টুকটাক ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলল ওরা। আসল প্রসঙ্গ উঠল পরে। ওয়েটার টেবিল পরিষ্কার করে সফট ড্রিঙ্ক দিয়ে যেতে। এবার বলো ব্যাপার কি, রানা বলল। নিচু গলায় প্রায় 30 মিনিট ধরে থেমে থেমে কথা বলে গেল ইতি। ওর বলা শেষ না হওয়া পর্যন্ত একটি কথাও বলল না রানা। চুপ করে শুনল শুধু। তারপর প্রশ্ন করতে লাগলো একের পর এক। কেরামতুল্লাহ আর কুদরতুল্লাহ কে কে ভবনের মালিক? কে ভবনের মালিক? জি, কেরামতুল্লাহ কোম্পানির চেয়ারম্যান। তাহলে অন্য যার কথা বললে প্রভাবশালী সে কে? তা জানি না, তবে আমাদের কোম্পানি যে বেশ কিছু ব্যাপারে তার উপর নির্ভরশীল তা জানি। তার নাম শোনোনি বা কখনো তাকে দেখনি? ওন্না টেনে টেনে ঢাকা শরীর আরও ভালো করে ঢাকার ব্যর্থ চেষ্টা করলো মেয়েটা। জি না, কখনো দেখিনি। শুনেছি তিনি নাকি নামকরা একজন বিজ্ঞানী, অথচ নামটা যে কি জানি না। অফিসে কখনোই তার নাম উচ্চারণ করা হয় না। চেয়ারম্যানকে মাঝে মধ্যে অন্য এক কে সম্পর্কে আলোচনা করতে শুনেছি। খুব সম্ভব সেই লোকই আসল। বিদেশে থাকেন তিনি। আমি যতদূর জানি গত 3 বছরে 5 বার বাংলাদেশে এসেছেন। অফিসে আসেননি অবশ্য। আমার সন্দেহ ঢাকাতেই আসেননি, আর কোথাও ছিলেন। তিনি এলে কেরামতুল্লাহ এক নাগারে বেশ কিছুদিন অফিস কামাই করেন। এরকম যতবার হয়েছে ততবারই খেয়াল করেছি ভদ্রলোকের গায়ের রং আগের তুলনায় বেশ কালো হয়ে গেছে। শুনেছি পানি বদল হলে এরকম হয়, বিশেষ করে মিষ্টি পানি ছেড়ে লবণাক্ত পানির এলাকায় কিছুদিন থেকে এলে। মন্তব্যটা অর্থপূর্ণ, তাই ইতির দিকে তাকালো রানা। আর ভাতার ব্যাপারে কি বলেছিল? মাসের 5 তারিখে আমাদের বেতন দেওয়া হয়। প্রত্যেক মাসে বাইরে থেকে নতুন নতুন লোক ভাতা নিয়ে আসে সেদিন। তারা প্রত্যেকে মোটামুটি শিক্ষিত, 16 থেকে 25-এর মধ্যে বয়স, বিনয়ী, ভদ্র। কিন্তু আমার মনে হয় ওসব মেকি। ওরা এলে ভয়ে ভয়ে থাকি, যত তাড়াতাড়ি সম্ভব টাকা দিয়ে বিদায় করি। তবে ওদের কেউ কখনো খারাপ ব্যবহার করেনি, এটাও ঠিক। তবু ভয় লাগে। কতজন করে আসে তার ঠিক নেই। কোনো মাসে 20-30 জন আসে, কোনো মাসে 50-60 জন। সবচেয়ে বেশি এসেছিল গত বছরের এপ্রিলে, 150 জন। একবার যারা আসে পরের বার তাদেরকে আর দেখি না। কত করে দেয়া হয়? 2500, বলল ইতি। বলো কি? এত ভাতা কী জন্যে দেয়া হয়? কি কাজ করে ওরা? তাও জানি না। গোপনে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় তাদেরকে। মাসের শেষ দিকে ঢাকায় নিয়ে আসা হয়। টঙ্গীতে মাওলানার একটা বড় ইন্ডাস্ট্রিয়াল প্লট আছে, সেখানে থাকে। তারপর 5 তারিখে এসে ভাতা নিয়ে চলে যায়।
মানে প্রত্যেককে একবার করে ভাতা দেয়া হয়? বলল রানা। না না, প্রতি মাসেই দেয়া হয়। এই না বললে ওরা কেউ দ্বিতীয়বার আসে না? না এলে কি, প্রত্যেকের টাকা মাসের 1 তারিখে মানি অর্ডার করে যার যার গ্রামের ঠিকানায় পাঠিয়ে দেয়া হয় বাবা বা মার নামে, যাতে 5 তারিখের মধ্যে পেয়ে যায় তারা। তার মানে এরা ঢাকা থেকে গ্রামে ফিরে যায় না? একটু চিন্তা করে বলল রানা। গেলে টাকা তাদের নামেই পাঠানো হতো। জি, আমারও তাই মনে হয়। এ মাসে ভাতা খাতে কত টাকা ডেবিট করেছো? 64,20,000, বলল ইতি। গত মাসেও তাই। চোখ সামান্য বিস্ফারিত হয়ে উঠল রানার। চোখ গোল করে শ্বাস টানল। বলো কি, হিসেবে ভুল হয়নি তো তোমার? মাথা নাড়ল ইতি। না, 2,568কে 2,500 দিয়ে গুণ করেন না, তাহলেই দেখতে পাবেন কত হয়। ভাতাখোর তাহলে এত লোক? জি, আমি অবশ্য কেবল ঢাকার অফিসের কথাই বলছি। ঢাকার বাইরে আরও অফিস আছে গ্রামতুল্লার। 7টার কথা জানি, প্রত্যেক বড় শহরে একটা করে। ডকুমেন্ট রাখা হয় এসব পেমেন্টের? ঠিক জানি না রানা ভাই। প্রথমবার লুজ ভাউচারে ভাতা দেয়া হয়, পরে ওগুলো আমার কাছ থেকে নিয়ে নেন মাওলানা কেরামতুল্লাহ আর ফেরত দেন না। তারপরে সব পেমেন্ট হয় মানি অর্ডারে, সেগুলোর কাউন্টার পার্টও নিয়ে নেন তিনি। নিয়ে কী করেন, কোথায় রাখেন জানি না, অফিসে যে রাখেন না তা জানি। কিছুক্ষণ চুপ করে থাকলো রানা, কি যেন ভাবছে। ইতি, তুমি তোমার অফিসের যে পরিবেশের কথা বললে, তাতে সবখানে যাওয়ার বা সবার সাথে খোলামেলা আলোচনা করার সুযোগ তোমার তেমন একটা নেই বলেই মনে হয়েছে আমার। ঠিক বলেছেন রানা ভাই। তাহলে কেরামতুল্লাহ টঙ্গীর প্লটের কথা, ঢাকায় এসে ওই লোকগুলোর ওখানে থাকার কথা, এসব তুমি জানলে কি করে? কখনো গিয়েছো ওখানে? ক্ষণিকের জন্যে দুগাল রাঙা হয়ে উঠল মেয়েটার। টেবিলের কোণা খুঁড়তে লাগলো। জি না। একই প্রশ্ন দ্বিতীয়বার না করলে ও ও যে জবাবের অপেক্ষায় আছে তা বুঝতে পেরে একটু পর মুখ তুলল। আমি যা যা বলেছি সব সত্যি রানা ভাই, একটাও মিথ্যে নেই। আপনি খোঁজ নিলেই জানতে পারবেন। ভুল বুঝেছ, তোমাকে সন্দেহ করিনি আমি। আমি কেবল জানতে চেয়েছি তোমার সোর্সটা কি বা কে। জবাব নেই। ভেতরের কেউ একজন জানিয়েছে? জি। ঠিক আছে, প্লটের লোকেশন বলো। ইঙ্গিতে ওর সামনে পড়ে থাকা সফট ড্রিঙ্কের গ্লাস দেখালো রানা। খেয়ে নাও। একটু বিরতি দিল ও। গ্লাসে 2 চুমুক দিয়ে পাশ থেকে 1 টুকরো কাগজ বের করে দিল ইতি। এটা প্লটের ঠিকানা। ওটা এক পলক নজর বুলিয়ে পকেটে রেখে দিল রানা। তোমাদের কোনো কিছু ম্যানুফ্যাকচারিংয়ের ব্যাপার স্যাপার আছে? জি না। এই প্লটে তাহলে কি হয়? আছে কি ওখানে? স্কুল ঘরের মতো 2টো ঘর আছে, আর একটা গ্যারেজও আছে। পুরনো গাড়ি টাড়ি থাকে শুনেছি। প্লটটা কবে কেনা হয়েছে জানো? 95-তে, আমি চাকরিতে ঢোকার কিছুদিন পরে। ছোট ছোট চুমুকে পানীয়টুকু শেষ করলো ইতি। আরেক দফা ওন্না টানাটানি শুরু করলো। তাই দেখে রানা বলল, তোমার কি অস্বস্তি লাগছে? অবাক হয়ে তাকালো মেয়েটা। না, অস্বস্তি লাগবে কেন? বলেই ওর প্রশ্নটার কারণ বুঝলো। পলকের জন্য লাল হলো গাল। মানে, অনেক দিন ধরে বোরকা পরে অভ্যেস তো তাই। আজ পরলে না কেন? পরেছি, মানে পরেছিলাম। এখানে ঢোকার আগে ট্যাক্সি ক্যাবে খুলে রেখে এসেছি, যাওয়ার সময় পরে নেব। খুললে কেন? সবাই আমাকে বোরখায় দেখে অভ্যস্ত। হঠাৎ এরকম খোলামেলা চলতে দেখলে হয়তো চিনতে ভুল করবে, সেই ভরসায় খুলে রেখেছি। তার মানে তুমি শিওর তোমাকে ফলো করা হয়? কখনো কখনো হয়, বুঝতে পারি। কোম্পানির সব কজন এক্সিকিউটিভ অফিসারকেই ফলো করা হয়। কারণ কি? মাওলানা কেরামতুল্লাহ কাউকে বিশ্বাস করেন না, কোনো কোনো ক্ষেত্রে এমনকি নিজের ভাইকেও না।
সবাইকে সন্দেহ করা তার একটা বাতিক। আমরা অফিস থেকে কোথায় যাই, ছুটির দিন কি করি, কলিগদের কে কার বাসায় যায় বা বাইরের কে কে তাদের কার কার বাসায় যায়, প্রায় সব খবরই রাখেন তিনি। এসব নিয়ে হঠাৎ হঠাৎ একে ওকে প্রশ্ন করে বসেন। কাউকে চমকে উঠতে দেখলে মজা পান। সবাইকে বুঝিয়ে দেন তিনি আমাদের সমস্ত খবরই রাখেন। ডাল মে বহুত কুছ কালা হায়, মনে মনে বলল রানা। কিরামতির ক্ষেত্রটা কি? কারা এরা? দেশের বিরুদ্ধে কোনো অশুভ খেলায় মেতেছে লোকটা? মাসে তোমাদের আয় হয় কীরকম সাদা পথে? আমার জানা মতে ঢাকার অফিসে ৬০-৭০ লাখের মতো। লোকটা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত? মাথা নাড়ল ইতি। হতে পারে। প্রায় ইসলামী লেবাস পরা লোকদের মিটিং হয় কে কে ভবনে। দামি গাড়ি চড়ে আসেন অনেকে। তবে সঠিক খবর আমি জানি না। এটা তো ঠিক, ২ মাসে কেবল ভাতাই দিয়েছ তোমরা ১০০ কোটি টাকার উপর। বেশ বেশ, তোমাদের কিরামতুল্লাহ ভালোই কিরামতি জানে দেখছি। এ টাকাগুলো তাহলে কোন অ্যাকাউন্ট থেকে আসে? চোখ কোচকালো ইতি, মাথা নাড়ল। বলতে পারবো না। মাসের পয়লা পুরো টাকা ক্যাশ নিয়ে আসেন কিরামতুল্লাহ। কোন ব্যাংক থেকে? একটা দুটো বান্ডিলে নিশ্চয় ব্যাংকের সিল মারা থাকে, দেখনি কখনো? দেখেছি। একটা প্রাইভেট ব্যাংকের নাম বলল। ওদের দিলকুশা ব্রাঞ্চের সিল দেখেছি। আবার ঠোঁট গোল করে শীষ দেওয়ার ভঙ্গিতে নিঃশব্দে শ্বাস টানল রানা। এরকম একটা খবর পুলিশকে না জানিয়ে ইতি যে ওকেই বলবে ভেবে চেপে রেখেছিল, সেজন্যে মনে মনে অসংখ্য ধন্যবাদ জানালো সৃষ্টিকর্তাকে। পুলিশকে জানালে ফল বরং উল্টো হওয়ারই আশঙ্কা ছিল। তদন্তের নাম করে মাওলানার কাছ থেকে মোটা টাকা ঘুষ খেয়ে শেষ পর্যন্ত হয়তো মেয়েটাকেই হয়রানি করত, অথবা তেরিবেরি দেখলে ওকে মাওলানার হাতে তুলেই দিত হয়তো, কে জানে। সবই বুঝলাম, বলল রানা, কিন্তু একটা ব্যাপার বুঝলাম না। মুখ তুলল মেয়েটা। কিসের কথা বলছেন? বিখ্যাত মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, মিতুর বোন, এদের সাথে ভিড়ল কিভাবে? প্রশ্নটা করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো রানা। সে অনেক কথা রানা ভাই, আমি জানি শুনতে ভালো লাগবে না আপনার। কেবল একটা কথা জেনে রাখুন, ভিড়তে বাধ্য হয়েছিলাম আমি। না হয় লাগলোই খারাপ, তুমি বলো সংক্ষেপে। খানিকক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো মেয়েটা। মনে মনে কথা গুছিয়ে নিল বোধ হয়। ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে গিয়ে খুব সমস্যায় পড়ে গিয়েছিলাম। মামা খালুর জোর ছিল না বলে টেস্টে ভালো রেজাল্ট করেও কোটা সমস্যার কারণে প্রায় আউটই হয়ে যাচ্ছিলাম। বহু জায়গার ধর্ণা দিয়েও কারো সাহায্য পাইনি। তখন এক ছাত্রনেতা সেদে সাহায্য করেছিল আমাকে। কেরামতুল্লাহর বেশ প্রিয় পাত্র ছিল সে। আজ আমি যে ভালো একটা চাকরি করছি সেটাও তার জন্যেই সম্ভব হয়েছে। তাছাড়া বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন, আমার এক ফুফাতো ভাই বাবার সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল। সেই ভীষণ বিপদের সময়ও এই ছেলেই আমাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। তাই বাধ্য হয়ে। দারুণ ছেলে তো, কি নাম? কাজল। কাজল? কাজল? ভুরু কুচকে উঠল ওর। নামটা চেনা চেনা লাগছে। এই ছেলেকেই না? জি। 6 মাস আগে মেরে ফেলা হয়েছে ওকে। খবরটা পত্রিকায় পড়েছিলাম আমি। জিভ দিয়ে আফসোস প্রকাশ করল। ভারী দুঃখজনক। আবার কিছুক্ষণ নীরবে কাটল। ঘড়ির কাঁটা 10:30টার ঘর ছাড়িয়ে যাচ্ছে দেখে নড়ে বসল রানা। তোমাদের বিল্ডিংয়ের সিকিউরিটি ব্যবস্থা কেমন? খুবই কড়া। এত কঠোর ব্যবস্থা দেশের আর কোনো প্রাইভেট বিল্ডিংয়ে আছে বলে মনে হয় না। খুলে বলো। রুমাল বের করে ঠোঁটের 2 কোণ মুছল মেয়েটা। নিচু গলায় শুরু করলো। 8, 9 আর 10, এই 3টে ফ্লোর গ্লোবাল ইন্টারন্যাশনালের। চেয়ারম্যান সহ আমরা সিনিয়র অফিসিয়ালরা 10 তলায় বসি। 8 তলার গেটে পরিচয়পত্র দেখাতে হয়।
এই যে নতুন নতুন মানুষ তোমাদের অফিসে আসে, টাকা নিয়ে যায়, এদের নামের তালিকা করা হয়? বলল রানা। একটু যেন চমকে উঠল ইতি। তাই তো, এ প্রশ্ন তো কখনো মনে জাগেনি আমার। নিশ্চয় হয়, নইলে টাকা যায় কোন ঠিকানায়? চেক করে দেখা সম্ভব তোমার পক্ষে? হ্যাঁ, মাস্টার কম্পিউটারে অফিসিয়াল সমস্ত ইনফরমেশন থাকে। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্টসের প্রয়োজনে আমিও অপারেট করি ওটা। ওরকম কিছু যদি থাকে তাহলে ওটাতেই থাকবে। গুড, খুশি হলো রানা। যত তাড়াতাড়ি হয় চেক করো ব্যাপারটা। যদি থাকে তালিকা কপি করে নিয়ে এসো। তার সাথে অ্যাকাউন্টসের একটা স্টেটমেন্টও আনবে। দ্রুত মাথা দোলালো ইতি। জি, চেষ্টা করব, কিন্তু সাবধানে। হুড়োহুড়ি করে কিছু করতে যেও না। যা করার ধীরে সুস্থে করবে, খুব সাবধানে। কার সাথে যদি কয়েকদিন দেরিও হয় অসুবিধা নেই, হোক দেরি, কিন্তু কেউ যাতে কিছু সন্দেহ করতে না পারে সেদিকে সতর্ক থাকবে। বলতে হবে না, আমি সাবধান থাকব। মৃদু হাসল রানা। এ পর্যন্ত যা দেখালে তাতে আমারও মনে হয় না তোমাকে সতর্ক করার দরকার আছে, তবু বললাম। ওকে একটা ফোন নম্বর দিল রানা। এটা মুখস্থ করে নাও। বিশেষ পরিস্থিতি দেখা দিলেই এটায় ফোন করবে, সে যখনই হোক। নিচু গলায় আরও কিছুক্ষণ কথা বলে ঘড়ি দেখল রানা। প্রায় 11টা বাজে। ওয়েটারকে বিল দিতে বলে ইতির দিকে ফিরল। আর কিছু? জি না। তুমি চাইলে আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসতে পারি। না না, আমি ট্যাক্সিতেই যেতে পারবো। একটু বসো তাহলে। উঠে পড়ল ও। আমি বাইরে একটু চোখ বুলিয়ে আসছি। বেরিয়ে এসে রেস্টুরেন্টের মেইন গেটের বাইরে ফুটপাতে দাঁড়ালো ও। সিগারেট ধরাবার ফাঁকে রাস্তার ওপারে চোখ বোলালো। তারপর ডানে বাঁয়ে। না, সন্দেহজনক কাউকে দেখা গেল না। এমনিতেই নিরিবিলি জায়গা এটা। রাত বাড়ার ফলে আরও নির্জন হয়ে গেছে। ওর ডান দিকে একটা সস্তা রেস্টুরেন্ট। ঘর ঘর করে ওটার শাটার নেমে এলো, বন্ধ হয়ে যাচ্ছে। পিছনে চিটাগাং হোটেলে যাওয়ার পথে বাঁদিকে একটা গাড়ি মেরামতের কারখানা। তার সামনে বসে আছে কিশোর বয়সী দুই হবু মেকানিক, গল্প করছে। সন্দেহ করার মতো আর কাউকে দেখল না রানা। সিগারেট ফেলে হিলের চাপে পিষে দিল ও রেস্টুরেন্টে ঢুকে গেল নিশ্চিন্ত মনে। 2 কে ভবন, বনানী। কয়েকদিন পরের কথা। 10 তলায় ওয়েল ফার্নিশড বিরাট আলিশান অফিস রুমে পুরু গদিমোড়া সুইবেল চেয়ারে বসে আছে আলহাজ মাওলানা মোহাম্মদ কেরামতুল্লাহ। চিন্তায় মগ্ন। মানুষটা মাঝারি উচ্চতার, 60-এর মতো হবে বয়স, কিন্তু দেখলে অত মনে হয় না। কিছু মানুষের বেলায় এমনটা ঘটে থাকে। মনে হয় না তাদের বয়স বাড়ে। মনে হয় যেন এক জায়গায় থেমে আছে ওটা, নড়তে চড়তে ভুলে গেছে। সমসাময়িকরা তাদের দেখে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে, ঈর্ষায় ভোগে। কেরামতুল্লাহর ক্ষেত্রেও তাই ঘটেছে। 44-45-এর বেশি বয়স হয়েছে মনেই হয় না। চৌকো মুখ, থুতনিতে এক মুঠো কাঁচাপাকা দাড়ি, জুলফির মতো আরও কিছু আছে দুগালে, তবে থুতনিরগুলোর সাথে সম্পর্কবিহীন। চোখ দুটো একটু ছোট, মনির রং না কালো না বাদামি। সাপের মতো ঠান্ডা চাহনি তার, দেখলে যে কারো বুক কেঁপে উঠবে। মানুষের চাহনি যে এত ভয়ঙ্কর রকম শীতল হতে পারে ভাবাই যায় না। এরকম নজির পৃথিবীতে আর আছে কিনা বলা কঠিন। দেহের মাঝখানটা একটু ঠেলে বেরিয়ে আছে তার, ওটা ভুঁড়ি, ইদানিং গজিয়েছে। এছাড়া এমনিতে হালকা পাতলা গড়নের মানুষ সে, প্রাণশক্তিতে ভরপুর। হ্যাঁ, এই জিনিসের অভাব তার কোনো কালেই ছিল না, আজও নেই। এছাড়া আরেকটা গুণ আছে তার, সেটা হলো সুযোগ খুঁজে বের করা।
সব পরিবেশ সব পরিস্থিতিতেই নিজের জন্য সুযোগ খুঁজে বের করতে মহা ওস্তাদ লোক এই কেরামতুল্লাহ। এ ক্ষমতা তার জন্মসূত্রে পাওয়া। অনেকে আছে সুযোগের অপেক্ষায় থাকে, কিন্তু কেরামতুল্লাহ মানুষটা অন্য ধাতের, সুযোগ চেয়ে তৈরি করে নেয়। সবসময় ঝোপ বুঝে মারে কোপ। ৭১-এ যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, সুযোগটা চিনতে ভুল করেনি সে। ছিল গ্রামের এক মসজিদের মৌলবি, ছোট ভাইকে নিয়ে দেশ রক্ষার লড়াইয়ে যোগ দিল পাকিস্তানের কিছু দালালের সহযোগিতায়। কুখ্যাত এক বাহিনীর সদস্য হয়ে অস্ত্র সংগ্রহ করলো, তারপর গা ঢাকা দিল দুজন মিলে। দেশ রক্ষার কথা ভুলে সেফ ডাকাতি শুরু করে দিল আশেপাশের এলাকায়, কুষ্টিয়ার মেহেরপুর অঞ্চলে। ভুঁড়িতে হাত বোলালো কেরামতুল্লাহ। সামনের নকশা করা রূপোর ট্রে থেকে এক কিলি খুশবুদার পান মুখে পুরে আয়েশ করে চিবুতে লাগলো। সে বহু বছর আগের কথা। তারপর গড়াই নদী দিয়ে অনেক পানি গড়িয়েছে, ইতিহাস হয়ে গেছে সব। পলি পড়ে পড়ে কয়েক হাত নিচে চাপা পড়ে গেছে সেদিনের কেরামতার কথা, ভুলে গেছে সবাই। খুব কম লোকই জানে সেদিনের সেই কেরামতটাই আজ সমাজের খুব উঁচু স্তরের মানুষ আলহাজ মাওলানা মোহাম্মদ কেরামতুল্লাহ। টাকা পয়সার কোনো অভাব নেই তার। ৭১-এ দু ভাই নিজেদের অমোঘ দেশরক্ষা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ডাকাতি করে প্রচুর টাকা সোনাদানা হাতিয়েছিল। তাদের অত্যাচারের শিকার হয় বাঙালি পরিবারগুলো, বিশেষ করে মালাউনরা। দেশ তথাকথিত স্বাধীন হওয়ার পর এলাকা ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল তাদেরকে। না গিয়ে উপায় ছিল না। মেহেরপুর সহ আশেপাশে সবখানে তাদের নামে পোস্টার বের হয়েছিল। তথাকথিত মুক্তিযোদ্ধারা ছাপিয়েছিল সেই পোস্টার। লেখা ছিল, এই দুই দালাল ডাকাতকে ধরিয়ে দিন। ডাকাত ঘৃণার সাথে ভাবল কেরামতুল্লাহ। বা হাতে পায়ের কাছ থেকে ওগোল পিকদানি তুলে পিচিক করে পানের রস ফেলল। সে তো বড়জোর শখানেক বেঈমান কওম ও ওয়াতানের শত্রুকে খতম করেছে, তাও আবার বেশিরভাগই বিধর্মী কাফের। অথচ তাদেরকে যারা ডাকাত বলে প্রচার করত, তারা কি করেছে? মুক্তিযুদ্ধের নামে, স্বাধীনতার নামে নিজেদের হালুয়া রুটির ভাগ পোক্ত করেনি তারা, আলবত করেছে। কেউ অস্বীকার করতে পারবে? যুদ্ধের নামে গ্রামে গ্রামে গিয়ে ওর বাড়িতে থেকেছে তারা। অক্ষমদেরকেও বাধ্য করেছে তাদের জন্য ভালো ভালো খানার ব্যবস্থা করতে। কোনো বাড়িতে সুন্দরী যুবতী দেখলে তখনই তা হোক দেশ তথাকথিত স্বাধীন হওয়ার পর ফিরে এসে তাকে দখল করে খায়েশ মিটিয়েছে। ডাকাতি করেছে, বহু হিন্দুদের সম্পত্তি গ্রাস করেছে, তাদের মেয়েদের সর্বনাশ করেছে। গ্রাম্য দলাদলির সুযোগ নিয়ে এক পক্ষের টাকা খেয়ে অন্য পক্ষকে দালাল আখ্যা দিয়ে প্রকাশ্যে পৈশাচিক উপায়ে খুন করেছে, ধন সম্পদের পাহাড় গড়েছে। এরকম ভুরি ভুরি ঘটনার কথা জানা আছে কেরামতুল্লাহর। সেই সমস্ত মহান মুক্তিযোদ্ধারা আজ বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। টাকার জোর আছে বলে সবার কাছে খাতির যত্ন পায়। তাদের বিচার কে করবে? কেউ নেই সেরকম, থাকবেও না, কারণ সবাই তেলা মাথায় তেল দিতেই অভ্যস্ত। কি অদ্ভুত কাণ্ড! ফারাক্কায় বাদ দিয়ে শুকনোর সময় এ দেশকে মরুভূমি করে ছাড়ে প্রতিবেশী দাদারা, প্রতিবাদ নেই। বর্ষাকালে কৃত্রিম বন্যা সৃষ্টি করে চুবিয়ে মারে, তবু হে হে করে সরকার সব ঠিক আছে বলে সাফাই গায় নির্লজ্জের মতো। কেউ যদি এসব নিয়ে হক কথা বলতে যায়, অমনি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীর সিল মেরে দেয়া হয় তার গায়ে। আর যে তেল মারে, চোখ বুজে সমস্ত অন্যায় দেখেও না দেখার ভান করে, সে হয়ে ওঠে মুক্তিযুদ্ধের তথাকথিত সপক্ষের শক্তি। কি অদ্ভুত যুক্তি!
এভাবে কতদিন চলতে পারে একটা দেশ? 30 বছর তো হয়ে গেল, আর কত? অনন্তকাল নয় নিশ্চয়। সব কিছুরই একটা সীমা থাকা উচিত, নইলে চলে না। কিরামতুল্লাহ এখন সেই সীমারেখা টানতে যাচ্ছে। অনেক হয়েছে, আর না। নতুন করে দেশ সেবার ব্রত নিয়েছে সে। পাকিস্তানি ছিল, পাকিস্তানি আছে, এবং পাকিস্তানেই থাকবে সে। এদেশের আর সব ইসলাম ভক্তদের মতো কোনো দিন মেনে নিতে পারবে না সে স্বাধীন বাংলাদেশ। ওদের মতো মুনাফিকি করতে পারবে না সে পাকিস্তানের সঙ্গে। ক্ষমতার ভাগ পাওয়ার জন্য ওরা এখন মুখ ফিরিয়ে নিয়েছে পশ্চিম থেকে পূবে। এমনকি মেনে নিয়েছে নারী নেতৃত্ব। ক্ষমতার লোভে জঞ্জালি দিয়েছে ইসলামকেও। দাঁড়াও, খুব শীঘ্রই নতুন একটা কিছু ঘটাতে চলেছে সে। এদের কারো সাহায্য লাগবে না তার। কয়েক হাজার খাদেম সে জন্য প্রস্তুত হয়ে আছে, আরও হচ্ছে কয়েক হাজার। শেষের দলটা প্রস্তুত হলেই শুরু হয়ে যাবে খেলা। এই লোকগুলোকে সংগ্রহ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাকে। দিকে দিকে একান্ত বিশ্বস্ত এজেন্ট পাঠিয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত ধর্মভীরু আপোষহীন মুসলিম খুঁজে বের করতে হয়েছে প্রথমে। তারপর আরেক দল এজেন্ট পাঠিয়ে তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নিতে হয়েছে। তারপর বাছাই। বিশেষ করে যারা বেশি অভাবী, ভবিষ্যৎ সম্পর্কে পুরোপুরি হতাশ, তাদেরকে অগ্রাধিকার দিয়েছে মাওলানা কেরামতুল্লাহ। এর মধ্যে যাদের বিরুদ্ধে ছোটোখাটো ক্রিমিনাল রেকর্ড আছে তাদেরকে তো আরও। নগদ টাকার টোপ ফেলা হয়েছে উপযুক্ত খাদেম সংগ্রহের খাতিরে। রাজি হলেই, যেখানে বৈষয়িক ভবিষ্যৎ নিশ্চিত, সেখানে গররাজি হবে কোন মূর্খ? তার উপর ইসলামের খেদমত করা ও দেশে আবার পাকিস্তানের সুশাসন কায়েমে সহায়তা করা, এবং সবচেয়ে বড় কথা, ভবিষ্যতে ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তির অধিকারী হতে পারার মতো এমন সুবর্ণ সুযোগ। এত সব একসঙ্গে কজনের ভাগ্যে জোটে? কাজেই খাদেমের অভাব হয়নি। নতুন একটা দল গড়েছে সে। সমভাবাপন্ন কিছু লোক নিয়ে শুরু করে এখন দাঁড়িয়ে গেছে রীতিমতো শক্তিশালী একটা রাজনৈতিক দল। এসবে টাকা গেছে চোতের মতো, কিন্তু তাতে কি? টাকা কোনো সমস্যা নয় কেরামতুল্লাহর। ড্রাগসের কল্যাণে টাকার কোনো অভাব তার নেই, তাই দরাজ দিলে খরচ করেছে। কারণ প্রকল্পটা তার, ফসলও সে নিজের গোলাতেই তুলবে, কোনো সমস্যা নেই। কোনো এক সময় যে কেরামতুল্লাহ ও তার ভাই রাজধানী থেকে বহু দূরের কোনো এলাকায় ডাকাতি করেছে, আজ কেউ তা জানে না। সেসব 30 বছরের পুরানো কথা, প্রায় আড়াই যুগ আগের কাহিনী। মাটি চাপা পড়েছে সব। এর মধ্যে ক্রমাগত পলি জমে গড়াই নদী যেমন দিনে দিনে শীর্ণ হয়েছে, মানুষের মনে তেমনি তাদের সম্পর্কে জমে থাকা চিতির উপরও বিস্মৃতি প্রলেপ পড়ে সব হেজে মজে গেছে। অনেক হাত মাটির তলায় চাপা পড়ে গেছে সে ইতিহাস। নিজের আদর্শে চলে সে, নিজেই নিজের নেতা, সংগঠনের নীতি নির্ধারক। যদিও বেশ কিছু ঠুটো জগন্নাথ বসিয়ে রেখেছে সে দলের শীর্ষ পদে। গলা ধাক্কা দিলেই যখন তখন তাদের বের করে দেয়া যাবে। মুক্তিযুদ্ধের সময় কাফেরদের টাকা পয়সা, অলংকার ইত্যাদি বেশ ভালোই জমা হয়েছিল তার ভাণ্ডারে। 71-এর ডিসেম্বরে অলংকার সব মাটির নিচে পুঁতে রেখে টাকাগুলো নিয়ে পালিয়ে সোজা লন্ডনে গিয়ে উঠেছিল সে ভাইকে নিয়ে। সেখানে প্লাস্টিক সার্জারি করিয়ে নিজেদের চেহারা আমূল বদলে ফেলে এরপর 75-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ফিরে আসে দেশে। সোনাদানা সব বিক্রি করে শুরু করে চিনি ও গুঁড়ো দুধ আমদানির ব্যবসা। দুটোরই তখন চড়া বাজার। ফলে 80-র দশকের মধ্যে কোটি কোটি টাকার মালিক বনে যায় দু ভাই।
তারপর হাত দেয় ড্রাগসের লোভনীয় কারবারে। এখন সত্যিকার অর্থেই তার কাছে মানি ইজ নো প্রবলেম। দুভাই আসলে কথার কথা, সব কিছুর নিয়ন্ত্রণ কেরামতুল্লাহর একার হাতেই ছিল, এখনও আছে। ভাই শুধু মাসোহারা পায়। এ মুহূর্তে তাদের যে টাকা পয়সা আছে তার পরিমাণ কেরামতুল্লাহ নিজেও সঠিক জানে কিনা সন্দেহ। উদার হাতে টাকা খরচ করে সে, ভবিষ্যতেও করবে। তার ধ্যান ধারণা বাস্তবায়িত করতে হলে টাকা তো লাগবেই। মোট কথা, এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে যা যা চাই সব কিছুই করবে সে। শুধু তাই নয়, কাফেরদের বিরুদ্ধে পাকিস্তানের হাত শক্ত করতে আবার পূর্ব আর পশ্চিমকে সে এক করবে। এই জন্যেই শক্তি সঞ্চয় করছে সে। খাদেম রিক্রুট করছে দেশের সবখান থেকে। যারা ধর্মের ব্যাপারে অন্ধ, পাকিস্তানের ভক্ত, বেছে বেছে তাদেরকেই সংগ্রহ করে সে। তাদেরকে কোরআন শরীফ স্পর্শ করে শপথ করিয়ে নেয়। তারপর শুরু হয় সবক পর্ব। কে কে ভবনের নবম তলায় এ উপলক্ষে রুদ্ধদ্বার বৈঠক বসে। শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয় তা। এদেরকে মাসে মাসে সংসার খরচ হিসেবে যৎসামান্য ভাতা দিয়ে যাচ্ছে কেরামতুল্লাহ। ওদের বলা হয়েছে আসল প্রাপ্য পাবে ওরা মকসুদ হাসিলের পর। সবক শেষ হলে তাদের ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয় অন্যত্র। সেখানে একটি বন্ধু দেশের কয়েকজন এক্সপার্ট সব ধরনের স্মল থেকে হেভি আর্মস চালানো ও বোমা তৈরির কৌশল শেখায় তাদেরকে। গেরিলা যুদ্ধের কলা কৌশলও। এসবের সাথে ধর্ম ও প্রতিটি সাচ্চা মুসলমানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও জ্ঞান দেয়া হয় তাদের। এর মধ্যে প্রথম 3 ব্যাচের মোট ৭,৫০০-এর মতো খাদেমের ট্রেনিং শেষ। ঘাঁটি ছেড়ে বের হওয়ার অপেক্ষায় আছে তারা। শেষ দলের ট্রেনিং চলছে। প্রথম 3 দলের কাজ নিজের চোখে দেখে এসেছে কেরামতুল্লাহ। মাত্র কয়েক মাসে এতটাই বদলে গেছে তারা, এতই জেহাদি মনোভাব এসে গেছে তাদের মধ্যে যে চোখে দেখেও বিশ্বাস করতে কষ্ট হয়েছে তার। এখন ক্ষমতার নেশায় বুদ্ধ হতে বাধা নেই মাওলানার। প্ল্যান প্রোগ্রাম সব তৈরি, জানে তার মঞ্জিল বেশি দূরে নেই। তবে পথে একটা কাঁটা আছে, বেশ শক্ত কাঁটা। পার্টির চেয়ারম্যান বা অন্যান্যদের নিয়ে কোনো চিন্তা নেই। হাতের মুঠোতেই আছে ওরা। ঠিক সময় মতো ব্যবস্থা নিতে অসুবিধে হবে না। কিন্তু বছর 3 আগে কোত্থেকে একজন কে এসে চেপে বসে গেছে তার কাঁধে। সেও দলে আসতে চায়, তারও ক্ষমতার ভাগ চাই। পাগল আর কাকে বলে? এ যেন আল্লাহর ওয়াস্তের মাল, চাইলেই পাওয়া যায়। তার প্রস্তাবে রাজি না হয়ে উপায় ছিল না তার।